আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে রমজান মাস শুরু হয়ে গেছে। আজকে পহেলা রোজা এবং সবাইকে রমজানুল মোবারক। এবং আমরা আশা করব যে আমরা মুসলিম যারা আছে অবশ্যই এই মাসটা যেন আমরা ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটাতে পারি এবং আমরা আখিরাতের জন্য যেন কিছু কামাই করতে পারি আর কি। তো অবশ্যই রমজানুল মোবারক এবং সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো ইউএস অ্যাম্বাসি এরকম একটা পোস্ট দিয়েছে 3 ঘন্টা আগে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিল মিলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। 1990 সাল থেকে 1993 সাল পর্যন্ত তার নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। তো এইটা আমরা জানি যে উনি ওই বেগম খালেদা জিয়ার প্রথম টার্মে উনি কিন্তু এখানে ছিলেন এবং খুব ভালো ছিলেন এবং আমরা ভুলি নাই আর কি, তাকে ভুলি নাই। এবং কয়েকজন বন্ধু রাষ্ট্র ছিলেন এবং এর মধ্যে পিটার হাস অন্যতম আর কি। এবং পিটার হাসকে অনেকে বলে যে আমেরিকা এই শেখ হাসিনাকে মানে তাড়ানোর জন্য কাজ করছে। তো পিটার হাস কিন্তু অন্যতম একজন ভিকটিমই ছিলেন আর কি আওয়ামী লীগের। তো যাই হোক, এইটা মানে আন্তর্জাতিক তো রাজনীতি একটা আছে, কিন্তু উনি মারা গেছেন 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অপারেশন সি অ্যাঞ্জেল সংগঠনে তার অবদান স্মৃতি হয়ে থাকবে। রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে গেছেন। তো এখানে আমেরিকার রাষ্ট্রদূত এ ধরনের কথা বলতেছেন। উনি বলতেছেন যে আমি ব্যক্তিগতভাবে তার সেই আন্তরিক প্রচেষ্টার সাক্ষী। তার পরিবার, প্রিয়জন এবং তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এমন সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তো আমরা জানি যে 1991 সালে একটা ঘূর্ণিঝড় বন্যাও হয়েছিল এবং অপারেশন সি অ্যাঞ্জেল মানে আমেরিকার তারা ফোর্স পাঠায় দিছিল আর কি। তো এইগুলি বন্যাতে সাহায্যের জন্য, এবং আমরা এগুলো দেখছি আর কি। এবং অনেকে ভয় পাচ্ছিলেন যে এরা আবার মানে ব্যাক করে যায় কিনা, তো তারা ব্যাক করে গেছে। এবং অবশ্যই উনি কিন্তু আমাদের একজন ভালো বন্ধু ছিলেন। তো এটা আমরা স্মরণ করব আর কি। তো অবশ্যই ওনার মানে চলে যাওয়াতে আমরা কিন্তু একজন ভালো বন্ধু হারালাম। তো দেখেন, তারেক রহমান সাহেব কিন্তু মানে মোটামুটি ছক্কা মারতেছে এবং ওই সচিবালয় ভাই যারা নাকি ওই দুর্নীতি মানে করা লোকজন আর কি, ধান্দাবাজি আর কি, তো তাদের ওই সচিবালয়ে ওখানে ধান্দাবাজি না করলে হয় না। তো এখন সচিবালয় মূলত পাহারা দেওয়ার কাজটা মনে হয় তারেক রহমান সাহেবও করতেছে আর কি। তো উনিই করতেছেন এবং আজকে দ্বিতীয় দিনের মতো উনি অফিস করতেছেন। এবং দেখেন, 3 বাহিনী প্রধানের সাথে উনি বৈঠক করছেন এবং এটা খুবই একটা ভালো দিক। এবং আমি অন্তত চাইবো যে ওয়াকারুজ্জামান সাহেবের মতো সেনা প্রধান আরও কিছুদিন থাকলে মনে হয় ভালো, কারণ উনি একটা ব্যালেন্স সিচুয়েশন তৈরি করতেছে আর কি। তো এটা অনেকেই মানে তাকে পছন্দ করে না, কিন্তু আমি মনে করি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি ওই 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশ যখন কোনো শাসক ছিল না তখন কিন্তু উনি বাংলাদেশকে রক্ষা করছিলেন। এবং এই গণতান্ত্রিক যে এই ট্রানজিশন পিরিয়ডে মানে উনি বলেছিলেন যে একেবারে 18 মাসে আসলে ইলেকশন হইতে হবে, এবং উনি করে দেখাইছেন। তো অবশ্যই আমার মনে হয় যে অন্যতম দাবিদার যে কয়জন বাংলাদেশে কি বলে বীর ছিলেন আর কি, বাংলাদেশের জন্য নিজেদের সমস্ত কিছু উৎসর্গ করেছিলেন, সেই শহীদ জিয়ার পরে যে কয়জনের নাম উচ্চারণ করা যায়, তো তার মধ্যে কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব অন্যতম। তো অবশ্যই কিন্তু ওনাকে সাধুবাদ এবং ওনাকে আমরা স্যালুট জানাই। তো দেখেন, এই মাসুদ কামাল সাহেব মাঝে মাঝে এমন কথা বলে আর কি, ভালোই লাগে আর কি। তো উনি কালের কণ্ঠে নিউজ করছে যে যেই দিন বিএনপি বিজয়ী হলো তারপর থেকে দেশে আর মব নেই মাসুদ কামাল। তো এইটা কিন্তু আমরাও দেখতেছি। কিন্তু ওই ফার্স্ট পোস্টে যে পালকি শর্মা, সে আবার বলতেছিল যে জামাত আবার বড় বড় মিছিল করতেছে এবং এই সেই নারীদের সব ছবি টবি, যে বিএনপির আমলে বিএনপি তো ক্ষমতা নিল মাত্র একদিন, বিএনপির আমলে এই হয়েছে সেই হয়েছে, মানে 18 মাস ভাই তারা দেশ চালাইছে। তারা ডক্টর ইউনূসের প্রশাসনের মধ্যে ছিল এবং তারা কিছুই আইন শৃঙ্খলার কিছু উন্নতি করতে পারে না, এবং তারা সরকারি থেকে মানে গোপনে ছিল, গুপ্তভাবে ছিল, এবং তারা বিএনপির আসলে দোষ খুঁজে বেড়াইছে আর কি। তো যাই হোক, ভালো এই দোষ খুঁজে বের করা, এবং আমাদের কাজও থাকবে যে আগামী 5 বছরে বিএনপির এবং প্রশাসনের দোষ খুঁজে বের করা আর কি। মানে দোষ খুঁজে বের করা মানে হচ্ছে যে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া আর কি। তো এটা ভাই ক্রাইম না আর কি। গালাগালি করা বা ওখানে টিজ করা বা মানে হেনস্থা করা বা মারপিট করা, এগুলো যেন না হয় আর কি। দেখেন, এই ছবিটা খুব ভালো লাগছে। ওই আমি ভাবতেছিলাম
দেখছিলাম যে তারেক রহমান সাহেবের পিছনে ওই মানে বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনা যেরকম লাগাতেন, তো আমি ভাবছিলাম যে উনি শহীদ জিয়া বা বেগম খালেদা জিয়ার ছবি লাগাবেন আর কি, হয়তো লাগাবেন। বাট এই জায়গাতে উনি যেটা করছেন যে শাপলা বাংলাদেশের মানে জাতীয় ফুল, এবং তার উপরে মানে আরবি হরফে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই এখানে দিয়ে দিয়েছেন। তো এটা উনি ওই মানে মদিনা সনদ বা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে, তো ওভাবে হয়তো কিছু করতে চাচ্ছেন। কিন্তু যেটা আমরা দেখলাম এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো, এবং উনি যে আসলে রাস্তার মধ্যে কি একটা তাণ্ডব সৃষ্টি করছেন, যে প্রোটোকল ছাড়া যে উনি চলাফেরা শুরু করছে, ওনার নিরাপত্তা এখানে কিন্তু বিঘ্নিত হচ্ছে আর কি। তো এইটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে, মানে বেশি ওই কি বলে ভালো মানুষ সাজলে না, এটা আবার ভয়ও আছে আর কি। তো যাই হোক, উনি রাস্তাতে যখন চলাফেরা করতেছেন উনি প্রোটোকল সরিয়ে দিচ্ছেন, মানে লাল সিগন্যাল পড়লে উনি দাঁড়াচ্ছেন গাড়ি নিয়ে, এবং ওই জনসাধারণ দেখে, উৎসুক জনসাধারণ দেখে ভাই মানে শান্তির নিঃশ্বাস ফেলতেছে আর কি, যে এইরকমই তো আসলে প্রধানমন্ত্রী চাই। এতদিন পরে 54 বছর পরে এরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশ নাকি পাইছে, যে রাস্তাতে চলাফেরা করার সময় মানে রাস্তাঘাট আটকানো হচ্ছে না বা এই ধরনের কিছু। মাশাআল্লাহ, এই যে রাস্তায় যাচ্ছি আমরা দুই ভাই মোটরসাইকেলে, এই যে পেছন দিয়ে প্রধানমন্ত্রীর প্রোটোকলটা চলে গেল। এই মানে এই দৃশ্য দেখার জন্যই দীর্ঘদিন মানে বলাই যে স্বাধীনতার পর থেকে মানুষের একটা প্রত্যাশা ছিল যে প্রোটোকলের দুর্ভোগে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকবে না, এবং সেটি আজকে আমরা দেখলাম নিজের চোখের সামনে। না দেখলে বিশ্বাস হতো না যে আসলে প্রধানমন্ত্রী প্রোটোকল জনদুর্ভোগ না করে সিম্পলি 7-8টা গাড়ি নিয়ে প্রোটোকল চলে গেল। কি ভাই? জি, বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী ট্রেনের মধ্যে দাঁড়ায় আছে সিগন্যালে, এবং বাংলাদেশে মানুষ চেয়েছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো দেখেন গতকালকে যে সিদ্ধান্তগুলো আমরা দেখতেছিলাম, যে সরকারি নয় নিজের গাড়ি ও ক্রয় করা জ্বালানি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এখানে আবার অনেকে টিপ্পণী কাটতেছিল যে ওনার বেতনই বা কত আর কি, প্রধানমন্ত্রীর বেতন মনে হয় 1 লাখ বা এরকম আর কি। ওনার সুযোগ সুবিধা আছে, মানে পেট্রোল এগুলো নাকি দেওয়ার কথা, গাড়ি টাড়ি দেওয়ার কথা, তো এগুলো উনি নিবে না আর কি। তো আই ডোন্ট নো যে ওনার মানে নিজস্ব কি ইনকাম আছে, বা প্রধানমন্ত্রী হিসাবে কতটুকু কি ইনকাম করবেন, তো এটা দিয়ে কি ফুয়েল টুয়েল চালানো যাবে কিনা। আমার মনে হয় যে যেটা ন্যায্য সেটাই করা উচিত, মানে বেশি দেখাইতে গেলে আসলে বাঙালির হজম হয় না আর কি, ভালো জিনিস সহ্য হয় না। তো যাই হোক, এটা খুবই সাধুবাদ পাওয়ার মতো যে নিজের গাড়ি উনি চালাচ্ছেন, এবং ড্রাইভারও তার নিজের, এবং তার জ্বালানিও মানে ফুয়েল যেটা ব্যবহার করতেছেন সেটাও তার, এটা অবশ্যই ভালো। এবং কালের কণ্ঠ আরেকটা নিউজ করেছিল, এটা গতকালকের, যে প্রধানমন্ত্রীর যাত্রাপথে পোশাকধারী পুলিশের অবস্থান বন্ধের নির্দেশ। তো এটা ভাই চমৎকার আর কি। কিছু 4টা ডিসিশন গতকালকে আসছে, এবং একটা কানাঘোষা হচ্ছে আজকে একটা সিদ্ধান্তের, সেটা নিয়েও একটু আলাপ করতেছি। তো দেখেন এখানে আইনমন্ত্রী যেটা বলতেছেন যে দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয় মামলাও হবে, মানে সাংঘাতিক ভাই। এই চাঁদাবাজ সন্ত্রাসী বাংলাদেশ হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে যে আওয়ামী লীগের মানে ডুপ্লিকেট, মানে জরুয়া, এইসব নিয়ে তো ওই নাসিরউদ্দিন পাটোয়ারিরা ভাই ঘুম হারাম করে দিছিল সবার, এবং বিশেষ করে জামাতে ইসলামী আর কি। তো এটা ডিফারেন্সিয়েট করা উচিত যে আওয়ামী লীগ যে আসলে বিএনপি না, বা বিএনপির আদর্শ যে আসলে গণমানুষের ইচ্ছার প্রতিফলন, এটা কিন্তু আসলে বিএনপির দেখাইতে হবে, শুধু ঘোষণা না, এটার ইমপ্লিমেন্টেশন যেন আমরা দেখি। তো এখানে বলতেছে যে দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয় মামলাও হবে, একদম সাবাস। তো দেখেন এখানে সালাউদ্দিন সাহেব আবার এটাও বলছে যে থানার ওসি যেন কখনো সরাসরি মন্ত্রীকে ফোন না করেন। ভাই ওই মাফিয়ার মানে প্রধানতম যে সিমটমগুলো ছিল, যে ওই মন্ত্রীদেরকে ওই ওসিরা ফোন করতো, ভাই এখানে অমুকরে ধরছি, তারপরে মন্ত্রী আবার তারে বলে যে এই অমুকরে ধর তমুকরে ধর, মানে একটা সাংঘাতিক একটা সন্ত্রাসিক মানে কাজকর্ম আমরা দেখছি ওই গত 17 বছরে। এবং কারো ভাই জানমালের নিরাপত্তা ছিল না, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে আবরারকে মরে যেতে হয়েছে, এবং কতজন মানে জেল, তারপরে হত্যা, গুম খুন, এগুলো যে সম্মুখীন হইতেছে, এগুলা তালিকা ভাই অনেক বড় আর কি, এবং এগুলো আমরা দেখছি, আমরা সাফারার। তো দেখেন আজকে যেটা কথা আসতেছে, এটা আসলে কতটুকু অথেন্টিক জানি না, BD24 এরকম একটা নিউজ চ্যানেল থেকে মানে পেজ থেকে এটা শেয়ার করা হচ্ছে।
তো তারেক রহমান সাহেব উনি বলতেছেন যে এখন থেকে শনিবারও অফিস করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। তো আমরা জানি যে বেগম খালেদা জিয়া অনেক গভীর রাত পর্যন্ত অফিস টফিস করতেন এবং তারেক রহমান সাহেব এরকম শুরু করছেন আর কি। গতকালকে দেখলাম যে 7:30টার সময় উনি সচিবালয় থেকে বেরোচ্ছেন আর কি। তো এই যারা সিকিউরিটির লোকজন আছে তাদের লাইফ আরাম করে দেবে আর কি, যা বুঝতেছি। কিন্তু ভালো, এটা ভালো। এবং দেখেন কাজ কিন্তু অনেক জমছে আর কি। তো এইগুলা মানে সময় মতো এবং সঠিক সময়ে শেষ করাটাও খুব চ্যালেঞ্জিং। এবং দেখেন টাইম ম্যানেজমেন্টটা আসলে খুব জরুরি, মানে প্রায়োরিটি সেট করাগুলি খুব জরুরি। এখন তো আমি মনে করবো যে এখন রমজান মাস, দ্রব্যমূল্যের এগুলি এবং ওই সাপ্লাই চেনগুলি ভাই খুব ঠিকঠাক রাখতে হবে, যে একেবারে কাঁচামরিচটা ঠিকমতো আগামী এক সপ্তাহের জন্য অ্যাভেলেবেল কিনা। হুট করে যেটা হয় সিন্ডিকেটের অত্যাচারে জিনিসপত্র থাকলেও সিন্ডিকেটগুলা মানে দাম বাড়ায় দেয়। এই সিন্ডিকেটের দৌরাত্ম তো মানে রমজান মাসে হায়েস্ট থাকে ভাই। তো এই সমস্ত কিছুই তারেক রহমান সাহেবকে দেখতে হবে। এবং গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা, মানে এগুলোর মধ্যে আবার সাবোটাজ আছে। এক পক্ষ আওয়ামী লীগের মানে জ্বালা আছে, তারপরে আরেক পক্ষ নতুন দুই পক্ষ জুটছে আর কি, মানে বিরোধী দল হিসাবে জামাত এবং এনসিপি। তারাও তাদেরও লোকজন এখানে গুপ্ত লোকজনও ছড়াই ছিটে আছে। তো তারাও ইচ্ছা করলে ওই কারেন্ট বন্ধ করে দিতে পারে, গ্যাস বন্ধ করে দিতে পারে এবং এগুলো করে কিন্তু তারা এই সরকারকে বিপদে ফেলতে পারে। তো সাবোটাজ যেন না হয় এগুলো খেয়াল রাখতে হবে। এবং বিশেষ করে আমি মনে করি যে বিএনপির নেতাকর্মীদের আসলে ঘুমানো উচিত না। প্রত্যেকটা এলাকাতে কিন্তু মানে রীতিমতো পাহারা দেওয়াই উচিত আর কি। তো দেখেন এখানে গতকালকে ডক্টর ইউনূসের এই ছবিটা বেশ ভাইরাল হচ্ছিল এবং অনেকে ওই বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তারা এটা শেয়ার করে বলতেছে যে দেখছো মানে যাওয়ার সময় মানে তাকে সি অফ করা বা লাগেজ টানার মতো মানে কেউ নাই আর কি। তো এইটা দেখে খুব খারাপ লাগলো আর কি। তো তার যেহেতু দেশে থাকলে আবার একটা নিরাপত্তারও ব্যাপার আছে। আমি তারেক রহমান সাহেবকে বলবো যে অ্যাটলিস্ট ডক্টর ইউনূসের উনি যাই করছে আর কি, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন উনি দিয়ে গেলেন এবং তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী মানে শপথ পরিয়ে ওনাকে বসায় দিয়ে গেলেন আর কি। তো এটার জন্য ডক্টর ইউনূসের উপরে ক্ষোভ রাখা উচিত না এবং তার যে আসলে খুব একটা ম্যাসিভ আকারে যদি করাপশন না থাকে তাহলে তার যেন উনি আবার ফিরে আসতে পারেন বা দেশের জন্য কাজ করতে পারেন, এগুলোর কিন্তু খেয়াল রাখা উচিত। এবং ওনার যে ওই পাকিস্তানের প্রতি ঝুঁকে যাওয়া বা ওই তুরস্কের দিকে ঝুঁকে যাওয়া এবং শেখ হাসিনাকে সরানোর জন্য আমেরিকা দায়ী কিনা জানি না, কিন্তু এই বিদেশি রাষ্ট্রের মধ্যে যে ওনার আবার একটা সখ্যতা আছে, তো এটা নিয়ে আবার ভবিষ্যতে যেন আবার শেখ হাসিনার মতো তারেক রহমান সাহেবকে আবার এই সরকারের পতন না হয় এবং সেখানে যেন আবার আমেরিকা, পাকিস্তান, তুরস্কের যেন আমরা কি বলে ইন্ধন না দেখি। এবং অনেকে বলেন যে ওই শেখ হাসিনার আগে 70টা দেশে ডক্টর ইউনূস চিঠি লিখেছিলেন আর কি। তো এদের মধ্যে আবার কেউ সেই চিঠির মানে পিক করেছিল এবং সেই পিক করার মধ্যেই ওই পিটার হাস, তারপরে হচ্ছে যে ডোনাল্ড লু, তারপরে আমেরিকা, তারপরে এদিক থেকে পাকিস্তান মানে অসীম মনির, শাহবাজ শরীফ, তারপরে হচ্ছে যে এরদোয়ান, এরা সবাই কিন্তু একটা মানে মিলিত একটা প্রয়াস ঘটাইছিল এবং এটার মানে এজেন্ট হিসাবে এনসিপির কিছু নেতাকে আমরা দেখছি, তারপরে হচ্ছে জামাতে ইসলামী। তো এইগুলা ওই ভারতের ন্যারেটিভ এবং অনেকে কিন্তু এটাও বিশ্বাস করে। তো সেই হিসাবে বলবো যে ডক্টর ইউনূস যেন একটা দেশের জন্য কাজ করে যান। গণতান্ত্রিক যে উত্তরণ যেটা হয়েছে, বিএনপির হাতে এই দেশটা আজীবন সেফ ছিল এবং বিএনপির প্রতি ডক্টর ইউনূসের একটা যেন আস্থা থাকে। তো আমার মনে হয় যে আপনারা কমেন্টে জানাইতে পারেন, আপনারা যাই বলেন আর কি। অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের এই ভবিষ্যতের জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং আমরা এখন যারা আছি আর কি, এই জামাত বলি, এনসিপি বলি, ফ্রেন্ড হিসাবেই থাকা উচিত এবং সবাই মিলে ঝুলে যেন আমরা দেশটা মানে গড়তে পারি, এটার একটা প্রচেষ্টা থাকা উচিত। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।